এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের গ্রুপ পর্বের শেষ ম্যাচ জিতলে সুপার ফোরে যাওয়ার ন্যূনতম একটা সম্ভাবনা থাকবে। এই ম্যাচে বাংলাদেশের বেস্ট 11-এ তাওহিদ হৃদয় আবারও জায়গা পাবেন। নাসুম একটা ম্যাচ জায়গা পাবেন না, রিশাদ আবারও খেলবেন নাকি আরো কোনো অদল বদল দরকার আছে? এই সব কিছু নিয়েই আলোচনা করব। আলোচনা করাটা জরুরি, একই সঙ্গে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া আরো বেশি জরুরি বাংলাদেশের কোথায় সমস্যাগুলো হচ্ছে, সমাধান। প্রথম কথা হচ্ছে, যে কোনো বৈশ্বিক টুর্নামেন্টে বাংলাদেশ বাজে পারফরমেন্স করছে। এর অন্যতম প্রধান কারণ, এক কথায় বললে, গ্লোবাল লেভেলে কম্পিট করার মতো এনাফ বা ভালো বা যথেষ্ট ভালো প্লেয়ার না থাকা। তাওহিদ হৃদয়ের কথা দিয়ে আলোচনা শুরু করেছিলাম। আমি এর আগে একটা ভিডিওতে বলেছি, স্পেশালি শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ হারার পরে যে ভিডিওটা, যে তাওহিদ হৃদয়কে ড্রপ করেন, কোনো বিশ্রাম টিশ্রাম না, ড্রপ করেন, তাকে দিয়ে হচ্ছে না। তিনি নিজেও স্বীকার করেছেন, চেষ্টা করছেন, পারছেন না। যিনি চেষ্টা করে ফেল করছেন তাকে বাইরে রাখেন, তার বদলে যাদের রয়েছে তাদের সুযোগ নেন। তাওহিদ হৃদয়কে ড্রপ করে সেখানে দুটো অপশন আছে, সাইফ হাসান, নুরুল হাসান, সোহান। এই দুজনের যে কোনো একজনকে খেলানো যায়। এর আগে সাইফ হাসানকে খেলানো হয়েছে, একটা ম্যাচে তিনি দুর্দান্ত করেছেন, আরেকটা ম্যাচে ফ্লপ করেছেন, যদিও সেই ম্যাচে তিনি ওপেন করেছিলেন। এখন ওপেনের জায়গাটাতে আরেকটু কথা বলার আছে, কেননা বাংলাদেশের দুই ওপেনারকে আমার মনে হয় প্রত্যেকটা গণমাধ্যম কর্মী এবং দর্শকদের একটা বড় অংশ দারুণ সাপোর্ট করেছে। তানজিদ তামিম এবং পারভেজ ইমন, তাদের দুজনের যে পার্টনারশিপটা গড়ে উঠছে, আমি নিজে এটার ভূয়সী প্রশংসা করছি, এখনো করি। কিন্তু লাস্ট ম্যাচে পারভেজ ইমনকে ড্রপ করে সেখানে সাইফকে দিয়ে ওপেন করানো যায় কিনা, এটা বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট ভেবে দেখতে পারে। কেননা ইমনের অ্যাবিলিটি আছে, কিন্তু কোয়ালিটি বোলিং এর এগেনস্টে ইমনের সিরিয়াস দুর্বলতাও রয়েছে। যে যাই বলুক, আমি এটা মনে করি। আর ইমন যে ধরনের ইনকনসিস্টেন্ট, সেই জায়গাতে ওপেনিং এ তাকে সরিয়ে যদি সাইফকে খেলানো হয়, আমি অবাক খবর। এবং সেই ক্ষেত্রে তাওহিদ হৃদয়ের জায়গায় নুরুল হাসান, সোহান। একইভাবে লোয়ার ডাউন দ্য অর্ডারে শেখ মাহিদিকে দিয়ে যদি আপনি পাওয়ার প্লের মধ্যে বল কাড়ানোর পরিকল্পনা করেন, তাকে একাদশে নেন। শেখ মাহিদিকে দিয়ে যদি পাওয়ার প্লেতে আপনি বল করানোর পরিকল্পনা নেন, তাহলে তাকে একাদশে নেন। এবং একই সঙ্গে শুধুমাত্র বোলার হিসেবে তাকে নেন, এই কথাটা আমি আগেও বলেছি। অলরাউন্ডার হিসেবে শেখ মাহিদিকে ট্রিট করাটা খুব ভালো কোনো সিদ্ধান্ত হবে না। রিশাদ, আনফর্চুনেটলি ইন্টারন্যাশনাল ক্রিকেটে বেশ বড় একটা সময় রিশাদ পার করে ফেলেছেন। এই বড় একটা সময় পার করার পরও রিশাদের বলে কোনো ভ্যারিয়েশন নেই। রিশাদের বল অপোনেন্টের জন্য চিন্তা তৈরি করে না, অপোনেন্টকে দ্বিধায় ফেলে না, যে একটা কি গুগলি আসছে, একটা কি ফ্লিপার আসছে। রিশাদের বলে এই ধরনের কোনো কিছু বা ডাউট অপোনেন্টের মধ্যে তৈরি হয় না। রিশাদ ওয়ান ডাইমেনশনাল বলার, এটা দিন দিন আরো বেশি পরিষ্কার হয়ে যাচ্ছে। তার ভ্যারিয়েশন কম, কিংবা ভ্যারিয়েশন তিনি জানেন না। ইন্টারন্যাশনাল ক্রিকেটে কমপক্ষে 1-1.5 বছর কাটিয়ে ফেলেছেন লেগ স্পিনার, অথচ গুগলি পারেন না, আমি মনে করতে পারি না। তাই রিশাদকে লাস্ট ম্যাচে ড্রপ করেন, নাসুমকে নেন। নাসুম এর আগে যখনই সুযোগ পেয়েছেন, ম্যাক্সিমাম সময় দেখা গেছে এরকম সিরিজের শেষ ম্যাচে এসে নাসুম সুযোগ পাচ্ছেন। এটাকে সিরিজ ধরেই শেষ ম্যাচ, নাসুমকে সুযোগ দেন। একই সঙ্গে পেস ইউনিট যেটা আছে, সেখানে বদল যদি দরকার মনে হয় তাসকিনকে ব্যাক করাতে পারেন। বাট আদারওয়াইজ ফার্স্ট ম্যাচে তাসকিন যেভাবে পারফরমেন্স করেছেন, সেখানে দ্বিতীয় ম্যাচে শরীফুলকে আনা আমার মনে হয় যে খুব বেশি ভুল সিদ্ধান্ত ছিল না। ঠিক একইভাবে লাস্ট ম্যাচেও যদি তাসকিনের এক্সপিরিয়েন্স চিন্তা করে, নতুন বল উইকেট টেকিং অ্যাবিলিটি চিন্তা করে, মোস্ট অফ দ্য কেসেস ফার্স্ট ওভারে উইকেট নেওয়ার অ্যাবিলিটি চিন্তা করে তাসকিনকে ফেরানো হয়, সেটাও আমার মনে হয় যে ভালো সিদ্ধান্তই হবে। বটম লাইন হচ্ছে, ভয় পেয়ে ক্রিকেটটা খেলেন না আপনারা, ভয় পেয়ে ক্রিকেটটা খেলেন না। আফগানিস্তানের বিপক্ষে, হংকংয়ের বিপক্ষে যে ক্রিকেট খেলছেন, শ্রীলঙ্কার বিপক্ষে যে ক্রিকেট খেলছেন, ওই ক্রিকেট খেলেন না। আপনি দরকার 100 রান অল আউট হয়ে ভাই দেশে চলে আসেন। আপনি প্রয়োজনে 180 চেস করতে গিয়ে 10 ওভার 100 করে অল আউট হয়ে দেশে চলে আসেন। কিন্তু টুকটুক করে বা পরিস্থিতির সঙ্গে মানিয়ে প্রপার ক্রিকেটটা না খেলে দর্শকদের ওই যন্ত্রণাটা দিয়েন না আপনারা। যদি না পারেন, স্যারেন্ডার করেন, চলে আসেন। কেননা শ্রীলঙ্কার সঙ্গে যেভাবে আপনারা পারফরমেন্স করেছেন, যেভাবে আমাদের
দুই ওপেনার খেলেছেন, যেভাবে বাংলাদেশের ব্যাটাররা ফুল টাচ বল বাউন্ডারি মারতে পারে না, যেভাবে জাকের আলী অনিক 20 বল খেলে ফেলার পরও টাইমিং করতে পারেন না, যেভাবে মাহিদি থার্ড ডিভিশন লেভেলের একটা ক্রিকেট ম্যাচের ক্যাচ মিস করে, যেভাবে রিশাদ ফার্স্ট ওভারে সে এলোমেলো লাইন লেন্থ ছাড়া বল করে, এগুলো বাংলাদেশের দর্শকদের জন্য তামাশা। আফগানিস্তানের সঙ্গে এই তামাশাটা করেন না, যেভাবেই হোক ম্যাচটা জেতেন, সামান্যতম সম্ভাবনাও বাঁচিয়ে রাখেন, নইলে যেটা আগেই বলছিলাম স্যারেন্ডার করেন, স্যারেন্ডার করে দেশে চলে আসেন এবং ক্রিকেট ম্যানেজমেন্ট ঠিক করেন। এই যে বাইলেটারাল সিরিজগুলো আগামীতে হবে, আয়ারল্যান্ড আসবে, ওয়েস্ট ইন্ডিজ আসবে, সেখানেও পূর্ণ শক্তির দল খেলিয়ে ক্রেডিট নেবেন, মরা উইকেট বানিয়ে ক্রেডিট নেবেন, টনি হেমিংকে এনে তারপরও আপনার সিলেটে আজে বাজে বা মাঝারি মানের উইকেট বানিয়ে জিতে ক্রেডিট নেবেন, নাকি সত্যিকার অর্থে বাইলেটারাল সিরিজগুলোতে এক্সপেরিমেন্ট করবেন, নতুনদের বাজিয়ে দেখবেন, ম্যাচ হারুক বাংলাদেশ সমস্যা নাই, ভালো উইকেটে বেটার ক্রিকেটার তৈরি করার চেষ্টা করবেন। বাংলাদেশ ক্রিকেটের পালস কি এটা বোঝা খুব কষ্ট।